এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টের সিদ্ধার নামের একটা এলাকা, সেখানকার একটা সত্য ঘটনা। সেখানে একই পাড়াতে একজন ছেলে একজন মেয়ে থাকতো। ছেলেটার নাম প্রীতমেশ যাদব আর মেয়েটার নাম পূজা যাদব। দুজন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। একই স্কুলে একই ক্লাসের ছাত্রছাত্রী তারা। একটু বড় হওয়ার পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তাদের বাড়ির লোকজনেরা জানতে পেরেছিল। যে যার নিজের ছেলেকে মেয়েকে বোঝায়, শাসন করে যে এখন তোমরা ছোট, তোমাদের পড়াশোনার বয়স, এইভাবে তোমরা সময় নষ্ট করো না, এই ধরনের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, পরে ভবিষ্যতে দেখা যাবে কি হয়, এখন তোমরা মন দিয়ে পড়াশোনা করো। প্রীতমেশ ছিল একটা ধনী ফ্যামিলির ছেলে, যেখানে পূজার বাবা কিন্তু ততটা আর্থিক সচ্ছল ছিলেন না। কিন্তু পূজা আর প্রীতমেশ বাড়ির লোকজনেরা যে শাসনটা করছিল, তারা বাড়ির লোকজনকে নিজেদের শত্রু বলে মনে করছিল। শাসন করলে তারা কিন্তু মানত না, তারা আবার ওই কাজ করতো যেটা তার বাড়ির লোকজনেরা মানা করেছে। 2017 সালে দুজনেরই বয়স 18 হয়ে যায়। তারা তখন মনে করে যে আর পড়াশোনা করার দরকার নেই, এবার আমরা বাড়ি থেকে পালিয়ে যাব। সেটাই তারা করেছিল। বাড়ি থেকে তারা মহারাষ্ট্র ছেড়ে অন্য কোথাও চলে গেছিল। সেখানে গিয়ে প্রীতমেশ কোনো কাজ করেছিল আর পূজাকে সাথে রেখে তারা প্রায় 3 বছর মতো বাইরেই ছিল। 2021 সালে তাদের ছেলে হয়েছিল। ছেলে হওয়ার পরে তারা আবারও বাড়ির কাছাকাছি এরিয়াতে এসে ভাড়ায় একটা ঘর নিয়ে থাকতে শুরু করেছে। বাড়ির লোকজনেরা অনেক বছর পরে ছেলের মেয়ের খবর পেয়ে খুব খুশি হয়েছিল। ধীরে ধীরে তাদের দুই বাড়ির লোকজন তাদের বাড়িতে যাওয়া আসা, তাদের খোঁজ খবর নেওয়া বা কোনো অনুষ্ঠান হলে পূজাকে প্রীতমেশকে ডাকা শুরু করেছিল। সম্পর্কটা খুব ভালো হয়ে না গেলেও সম্পর্কটা আবার জুড়ে গেছিল। প্রীতমেশ আর পূজা খুব সুখেই সংসার করছিল। টাকা পয়সার কোনো অসুবিধা ছিল না। প্রীতমেশ আবারও নিজের বাবার যে একটা ব্যবসা ছিল, সেটা ছিল দুধের ব্যবসা। প্রায় সারা শহরে, শহরের বাইরে বিভিন্ন জায়গায় তাদের দুধ সাপ্লাই হতো। তো সেই দুধের ব্যবসায় আবার প্রীতমেশ যোগ দিয়েছিল। কিন্তু সেই আলাদা ভাড়া ঘরেই নিজের ফ্যামিলি নিয়ে, মানে স্ত্রী আর ছেলেকে নিয়ে সেখানে থাকতো। তবে বাবার ব্যবসার সাথে সে আবার যুক্ত হয়েছিল। বাবার ছিল প্রচুর ধন সম্পত্তি, অনেক জমি জায়গা। জমি জায়গার দেখাশোনা সে আবার প্রীতমেশের ওপরেই ভাগটা দেওয়া হয়, সে সেগুলো শুরু করে। খুব সুখেই ভালোভাবে দিন কাটছিল। হঠাৎ একদিন, ঘটনার দিন, 7 জুলাই 2025, পূজা নিজের 5 বছরের ছেলেকে স্কুলে দিয়ে নিজের বাড়িতেই ছিল। প্রীতমেশ নিজের কাজে বেরিয়েছিল। প্রতিবেশী এক মহিলা পূজার কাছে একটা টমেটো চাইতে এসেছিল। আর টমেটোর খুব দরকার, তো প্রতিবেশীর কাছে চাইতে এসেছিল। এই রকমটা আশেপাশের প্রতিবেশীদের সাথে ভাব থাকলে এই ধরনের দেওয়া নেওয়া হয়েই থাকে। তো তার দরকার, সে টমেটো চাইতে এসে সে দেখে দরজাটা খোলাই আছে। সে ভেতরে ঢোকে। ঢুকে সে যেটা দেখেছিল, দেখেই সে চিৎকার করে উঠে ছুটে বাইরে বেরিয়ে আসে। সে দেখেছিল রক্তাক্ত অবস্থায় পূজা যাদব মেঝেতে পড়ে রয়েছে। তার গলায় রয়েছে গভীর ক্ষত। সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিবেশীদের খবর দেওয়া হয়, পুলিশকে খবর দেওয়া হয়, আর খবর দেওয়া হয় প্রীতমেশকে, পূজার হাজবেন্ডকে। সে কাছেই নিজেদের একটা জমিতে ছিল, কাজ দেখাশোনা করছিল। সে ছুটে চলে আসে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার একজন এত ভালোবাসার মানুষ এইভাবে তার সাথে এই ঘটনা কে ঘটিয়েছে। পূজার বা প্রীতমেশের কোনো শত্রু ছিল না।
পুলিশ আসে, প্রীতমেশকে বারবার জিজ্ঞেস করে যে আপনার কোনো শত্রু আছে কিনা। প্রথমটায় তো প্রীতমেশের উপরেই পুলিশ টিম সন্দেহ করেছিল, তবে প্রীতমেশের ফ্যামিলি বা পূজার ফ্যামিলি, দুই ফ্যামিলি থেকেই জানানো হয় যে প্রীতমেশ পূজাকে ভীষণ ভালোবাসত। প্রীতমেশ কখনো এই ধরনের ঘটনা ঘটাতেই পারে না। ছোট্ট বাচ্চা, সে তো বুঝতেই পারছে না তার মায়ের সাথে এটা কি হয়েছে, তার মাকে ডাকলে মা উঠছে না কেন। এবার পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ প্রথমেই পূজা যাদবের ফোনের কল ডিটেল চেক করেছিল। কল ডিটেলে পুলিশ দেখতে পেয়েছিল অক্ষয় রামচন্দ্র নামের কোনো ছেলের সাথে প্রায় 2 বছর ধরে পূজা লম্বা লম্বা সময় পর্যন্ত কথাবার্তা বলে। প্রীতমেশকে জিজ্ঞেস করা হলে সে বলে না, এই ধরনের সে কিছুই জানে না বা এই নামের কোনো মানুষকে সে চেনেও না। পুলিশ এবার অক্ষয় রামচন্দ্রের ফোনের লোকেশন দেখেছিল, সেটাও কিন্তু ওই বাড়িতে সকালবেলায় 11টার সময় দেখাচ্ছিল, যে সময় পূজার সাথে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। পুলিশকে খুব বেশি চেষ্টা করতে হয়নি, 12 ঘন্টার মধ্যেই অন্য একটা এরিয়ার একটা বাস স্টপ থেকে অক্ষয় রামচন্দ্রকে পুলিশ অ্যারেস্ট করেছিল। তারপর শুরু হয়েছিল অক্ষয়ের জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে যে ঘটনাটা অক্ষয় পুলিশ টিমকে জানিয়েছিল সেটা এবার বলবো। সে কিন্তু মেনে নিয়েছিল যে এই ঘটনা পূজা যাদবের সাথে সেই ঘটিয়েছে, কিন্তু কেন, কি কারণে। তখন সে যে ব্যাপারটা বলেছিল সেটা শুনে প্রীতমেশের বাড়ির লোকজন, প্রতিবেশীরা সবাই অবাক হয়েছিল, কারণ তারা সবাই জানতো যে প্রীতমেশের সাথে প্রেমের বিয়ে পূজার। দুই বাড়ির লোকজনের সাথে, সমাজের সাথে লড়াই করে তারা একে অপরকে পাওয়ার জন্য মহারাষ্ট্র থেকে অনেক দূরে কাটিয়ে এসেছিল প্রায় 4 বছর। তাদের সম্পর্কের মধ্যেও যে তৃতীয় কোনো মানুষ আসতে পারে সেটা তাদের বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তবে যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা হচ্ছে পূজা আর্থিক কোনো কষ্ট ছিল না। তার হাজবেন্ড প্রীতমেশ প্রত্যেক দিন বাইরে কাজে যেত, পূজা বাড়ির রান্না বান্না, বাচ্চাকে বড় করা, এই ছিল তার কাজ। বাচ্চাকে স্কুলে ভর্তি করা হয়েছিল, প্রত্যেক দিন পূজা বাচ্চাকে নিয়ে স্কুলে যেত। স্কুলে যাতায়াতের পথে তার অক্ষয়ের সাথে আলাপ হয়েছিল। অক্ষয় হচ্ছে একজন জেসিবি গাড়ির ড্রাইভার। পূজার যে বাচ্চা, তার স্কুলের পাশে সে কাজ করছিল গত 2 বছর আগে। তখন পূজার সাথে তার আলাপ হয়, বন্ধুত্ব হয়, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, কথা বলা বলি শুরু হয়। তারপরে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে তার সাথে মাঝে মধ্যেই কোথাও তারা ঘুরতে যেতে শুরু করে। ঘুরতে যাওয়া মানে তাদের শারীরিক সম্পর্কও তৈরি হয়, দুজনের দুজনের প্রতি টান খুব বেড়ে যায়। এই ব্যাপারটা অক্ষয়ের বাড়ির লোকরা জানতে পারে। অক্ষয়ের বাড়ির লোকরা এটা জানতে পারে যে একজন বিবাহিত মহিলার সাথে তাদের ছেলে একটা প্রেম সম্পর্ক তৈরি করছে বা বিভিন্ন জায়গায় তাদেরকে ঘুরতে বেড়াতে দেখা যাচ্ছে। তারা নিজের ছেলেকে শাসন করেছিল। এদিকে একই এরিয়া বলে পূজার যে বাড়ির লোকেরা, পূজার একজন দাদা ছিল, সেও খবরটা পেয়েছিল। সে নিজের বাড়িতে ব্যাপারটা বলেছিল, পূজাকে ডেকে তারা বুঝিয়েছিল যে অনেক লড়াই করে বাড়ির লোকজনেদের অমতে তুমি বিয়ে করেছো প্রীতমেশের সাথে, এখন তুমি এগুলো কি করছো, তুমি নিজেকে সাবধান করো, না হলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। পূজা বলেছিল আর কোনোদিন সে এই ধরনের কোনো কাজ করবে না। পূজা নিজেকে বুঝিয়েছিল, এদিকে অক্ষয়ের বাড়ির লোকজনেরা তাকে বুঝিয়েছিল। অক্ষয়কে ওই এরিয়া থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 6 মাস অক্ষয় এখানে ছিল না বা পূজার সাথে যোগাযোগও করছিল না। অক্ষয় আবার ফিরে এসেছিল, কারণ অক্ষয় এবার বুঝে ফেলেছিল যে পূজাকে ছাড়া তার থাকা সম্ভব না। এবার সে পূজার কাছে এসে আবার পূজার সাথে দেখা সাক্ষাৎ শুরু করেছিল। পূজাও কিন্তু না বলেনি।
পূজাকে অক্ষয় বিয়ের প্রস্তাব দিয়েছিল যে বাচ্চাকে হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে চলো, কিন্তু পূজা এই ব্যাপারটাতে রাজি হচ্ছিল না। সে বলছিল সম্পর্ক যেমন চলছে সবার চোখের আড়ালে চলতে দাও, আমি তোমার সাথে আমার ছোট বাচ্চা হাজবেন্ডকে ফেলে রেখে যেতে পারবো না, কারণ আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, সে আমাকে কোনো বিষয়ে আটকায় না, আমাকে যখন বলবে আমি দেখা করতে আসতে পারবো, কিন্তু আমি ছেড়ে কোথাও চলে যাব না। অক্ষয়ের এই লুকোচুরি ব্যাপারটা ভালো লাগছিল না। অক্ষয় চাইছিল পূজার সাথে বিয়ে করে পূজার সঙ্গে থাকতে, যেটাতে পূজা রাজি নয়, পূজা অলরেডি ম্যারেড, দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়েই চলছিল সমস্যা। পূজা জানিয়ে দিয়েছিল সে কোনোভাবেই নিজের ফ্যামিলি ছেড়ে যাবে না, এইভাবেই সম্পর্ক চলুক। সেই জন্য ঘটনার দিন অক্ষয় যখন দেখে যে পূজাকে কোনোভাবে মানানো যাচ্ছে না, তার মানে পূজার কাছ থেকে বদলা নিতে হবে, পূজা তাকে ঠকাচ্ছে, সে নিজের জেসিপি মেশিনের তার কাটার একটা কাটার মেশিন নিয়ে এসে ঘটনার দিন দুপুর বেলায় পূজার বাড়িতে চলে এসেছিল। পূজাকে আবার একই প্রশ্ন করেছিল, পূজা আবারও না বলেছিল, তখন পূজার গলায় আঘাত করে সে সেখান থেকে আবারও পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু পুলিশ চলে আসে, সব ব্যাপারটা সামনে চলে আসে, পুলিশ লোকেশন ট্রেস করে, পুলিশ একটা অন্য এরিয়ার বাস স্টপে অক্ষয় রামচন্দ্রকে অ্যারেস্ট করে। অক্ষয় রামচন্দ্র বর্তমানে জেলেই রয়েছে, আর পূজার ছোট্ট বাচ্চা মাকে হারিয়ে বাবা একাই তাকে মানুষ করছে। তবে বাবা প্রীতমেশ নিজের 5 বছরের বাচ্চাকে নিয়ে নিজের যে বাড়িটা সে পূজার জন্য ছেড়ে অন্য জায়গায় সংসার পেতেছিল পূজার সাথে, সেই বাড়িতেই আবার নিজের ছেলেকে নিয়ে ফিরে গেছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।